Thank you and welcome all again to my class. Mathematics, the mother of all sciences. অঙ্ক বা গণিত যাকে সমস্ত বিজ্ঞান বিষয়ের জননী বলা হয়, সেই অঙ্ক নিয়ে আজকে আলোচনা শুরু করব। সত্যিই অঙ্ককে মায়ের মতো ভালোবাসা যায়। অত্যন্ত সহজ এবং মজাদার একটি বিষয়। যদিও আমাদের টার্গেট মাধ্যমিক গণিত, তবুও গণিতের যে সমস্ত বিষয় রয়েছে যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এদের মূল বা প্রাথমিক যে জ্ঞান, সেই মূল বা প্রাথমিক বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব প্রথমে। তারপরে ধীরে ধীরে আমরা অঙ্ক নিয়ে খেলব। খেলব অঙ্ক নিয়ে। এই অঙ্ক কোনো কঠিন বিষয় নয়, মুখস্থ করার বিষয় নয়। সত্যিকারের অঙ্ক বুঝলে, অঙ্ক ভালোবাসলে অঙ্ক করাকে অঙ্ক খেলাই বলা যায়। তো আজকে আমরা জ্যামিতির কিছু প্রাথমিক বিষয়, একেবারে ছোটোবেলার বিষয়, সেই সমস্ত বিষয় নিয়ে আস্তে আস্তে শুরু করে আমরা মাধ্যমিকের জ্যামিতিতে প্রবেশ করব। তো আজকের জ্যামিতির প্রাথমিক বিষয়, আমরা জানি যে জ্যামিতি না জানলে যে দর্জি কাপড় সেলাই করে সেও জ্যামিতি ভালো মতো বোঝে, না হলে কাপড় কেটে সঠিক মাপের জামা তৈরি করা সম্ভব হতো না। যে কাঠমিস্ত্রি চেয়ার, টেবিল, আসবাবপত্র বানায়, সেও কিন্তু দারুণ প্র্যাকটিক্যাল জ্যামিতি জানে, না হলে সঠিক মাপের, সঠিক আকৃতির এই আসবাবপত্র তৈরি করতে পারতো না। রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার, বেশিরভাগই কোনো কিছু তৈরি করতে গেলে জ্যামিতিক সম্যক জ্ঞান অত্যন্ত জরুরি। তো এই জ্যামিতি নিয়ে আমরা আলোচনা শুরু করব। জ্যামিতি যে প্রথম বিষয় দিয়ে শুরু, জ্যামিতি শুরু হয়েছে যে বিষয়টি দিয়ে প্রথমে, তার নাম হলো বিন্দু। বিন্দু দিয়ে জ্যামিতি শুরু এবং সিন্ধুতে গিয়ে শেষ হয়েছে। বিন্দু কাকে বলে? যার কিছুই নেই, দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, জ্যামিতিক চিহ্নটা আছে, অবস্থানটা আছে, কিন্তু দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, চওড়া নেই, লম্বা চওড়া কিচ্ছু নেই, তাকে বিন্দু বলে। আমরা জানি এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এদেরকে একসাথে মাত্রা বলা হয়। কি বলা হয়? মাত্রা। কিন্তু বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই নেই, মানে কোনো মাত্রা নেই, যাকে বলা হয় বিন্দুর মাত্রা শূন্য। তাই বিন্দু কাকে বলে? তার সংজ্ঞা হচ্ছে মাত্রাহীন জ্যামিতিক চিহ্নকে মাত্রাহীন জ্যামিতিক চিহ্নকে বিন্দু বলে। ডাইমেনশনলেস, মাত্রাবিহীন জ্যামিতিক চিহ্ন। অসংখ্য বিন্দু, অনেকগুলি বিন্দু যদি পাশাপাশি বসে, এক বিন্দুর পাশে আরেকটি বিন্দু, তার পাশে আরেকটি বিন্দু, তার পাশে আরেকটি বিন্দু, নিয়মিতভাবে
তাহলে কি তৈরি হয়? একটা বিন্দুর পাশে আরেকটা বিন্দু, তার পাশে আরেকটা বিন্দু, তার পাশে আরেকটা বিন্দু, তার পাশে আরেকটা বিন্দু পরস্পর স্পর্শ করে খুব কাছাকাছি, তাহলে তৈরি হবে রেখা। কি তৈরি হবে? রেখা। অসংখ্য বিন্দু পাশাপাশি বসলে তৈরি হবে রেখা। বিন্দু দিয়ে রেখা তৈরি। রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু কোনো প্রস্থ নেই, কোনো উচ্চতা নেই। রেখার মাত্রা হচ্ছে 1। মাত্রাটার নাম কি? দৈর্ঘ্য শুধু, লেন্থ। রেখা দুই প্রকার। একটা মেয়েদের মাথায় লম্বা চুল ছেড়ে নেওয়া হলো, ছিঁড়বে না। সেই লম্বা চুলটি যদি এক প্রান্ত, দুই প্রান্ত যদি টান টান করে ধরে থাকি, তাহলে সেই চেহারাকে বলে সরল রেখা। যে রেখার একটা নির্দিষ্ট দিক রয়েছে তাকে সরল রেখা বলে। আর একটা হাত ছেড়ে দিয়ে ধরে রাখলে যে আঁকাবাঁকা হবে তাকে বক্ররেখা বলে। উদাহরণ দিলাম, একটা সুতাও একটা রেখার উদাহরণ। অর্থাৎ রেখা দুই প্রকার। রেখা হচ্ছে দুই প্রকার। 1 নম্বর সরল রেখা, 2 নম্বর হচ্ছে বক্ররেখা। রেখা দুই প্রকার, সরল রেখা আর বক্ররেখা। সরল রেখা বলতে সোজাসুজি, যদি ডেফিনেশন বা সংজ্ঞা চাই সমস্ত কিছু বানিয়ে বলা যায়। যে রেখার একটি নির্দিষ্ট দিক রয়েছে, যে রেখার একটি নির্দিষ্ট দিক রয়েছে, দিক পরিবর্তন করে না, তাকে সরল রেখা বলে। যে রেখার দিক পরিবর্তন হয় তাকে বক্ররেখা বলে। রেখার শুধু লম্বাটা রয়েছে, দৈর্ঘ্যটা রয়েছে, তাই রেখার মাত্রা 1, 1 ডাইমেনশনাল। অসংখ্য রেখা, অনেকগুলি রেখা যদি নিয়মিতভাবে পাশাপাশি বসে কি তৈরি হবে? এই জামাটা অনেকগুলো সুতো দিয়ে তৈরি। সুতোগুলা রেখার মতো, অসংখ্য রেখা পাশাপাশি বসেছে। তো অসংখ্য রেখা যদি পাশাপাশি বসে, তাহলে চ্যাপ্টা রকমের আকার বিশিষ্ট যা তৈরি হয় তাকে তল বলা হয়। কি বলা হয়? তল, সারফেস। এই তল যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তল হচ্ছে 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক। তলের মাত্রা কি? তলের মাত্রা হচ্ছে 2 বা 2, যাদের নাম হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে অসংখ্য রেখা পাশাপাশি বসলে নিয়মিতভাবে একটার পাশে আরেকটা, তার পাশে আরেকটা তল তৈরি হয়, যার মাত্রা 2, দৈর্ঘ্য এবং প্রস্থ। এই তল আবার 2 প্রকার। তল হচ্ছে 2 প্রকার। 1 নম্বর হলো সমতল, 2 নম্বর হলো বক্রতল। আমরা জানি এই সমস্ত বিষয়। সমতল বলতে এই যে বোর্ডটা মনে করলাম, সমতল পৃষ্ঠ। আর বক্রতল হচ্ছে জামাটা, টান টান করে রাখলে আবার সমতলের মতো হবে। বক্রতলের ভালো উদাহরণ হচ্ছে ঢেউ খেলানো টিন। যদি ছবি আঁকাই আমরা, যে সমতল আঁকালাম এভাবে, বক্রতল আঁকালাম
ঢেউ খেলানো টিন। সমতল কাকে বলে? সমতল সেই তলকে বোঝানো হয়, সমতল সেই তলকে বলা হয় যে তলের যে কোনো দুটি বিন্দুকে যদি সরল রেখা দিয়ে যুক্ত করি, সমতলের যে কোনো দুটি বিন্দুকে যদি সরল রেখা দিয়ে যুক্ত করি, তাহলে সরল রেখার সম্পূর্ণরূপে তলকে স্পর্শ করবে। অর্থাৎ সরল রেখার প্রত্যেকটা বিন্দু তলের ওপরে থাকবে, তল স্পর্শ করে থাকবে। এখানে একটা সরু কাঠি ফেলে দিলাম সমতলের উপরে, তাহলে সমতল স্পর্শ করবে। কিন্তু ঢেউ খেলানো আঁকাবাঁকা টিন, তার উপরে একটা সরল রেখা যদি রাখা হয়, সরল রেখার সমস্ত বিন্দু বক্রতলকে স্পর্শ করে না। যেখানে উঁচু আছে সরল রেখা সেটা উঁচু হয়ে থাকবে, যেখানে নিচু আছে সেখানে ফাঁকা হয়ে যাবে। তাই বক্রতল বলা হয় যে তলে যে কোনো দুটি বিন্দুকে যদি সরল রেখা দিয়ে যুক্ত করি, সরল রেখা সম্পূর্ণরূপে বক্রতলকে স্পর্শ করবে না, প্রতিটি বিন্দু বক্রতলকে স্পর্শ করবে না, কোথাও কোথাও গ্যাপ বা ফাঁকা থেকে যাবে, সেরকম তলকে বলা হয় বক্রতল। বইয়ের পৃষ্ঠা দুটো তল আছে, এপারে একটা ওপারে একটা। তো অনেকগুলি তলকে যদি আমরা একটার সাথে আরেকটা পাশাপাশি রাখি নিয়মিতভাবে, তাহলে কি তৈরি করবে? যেমন বই অনেকগুলি পৃষ্ঠা দিয়ে তৈরি, অর্থাৎ অনেকগুলি তল দিয়ে তৈরি পাশাপাশি নিয়মিতভাবে, তাতে কি হয়? মোটা একটা বস্তু তৈরি হয়, যাকে বলা হয় ঘন বস্তু। কি বলা হয়? ঘন বস্তু। ঘন বস্তু। একটা ঘন বস্তু তৈরি হয় অনেকগুলি তলের সমন্বয়ে। ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি মাত্রাই রয়েছে, তাই ঘনবস্তুর মাত্রা হলো 3। নাম কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বিন্দু মাত্রাবিহীন, মাত্রা হচ্ছে 0, মাত্রা হচ্ছে 0। রেখা মাত্রা হচ্ছে 1, দৈর্ঘ্যটা। তল তার দুটি মাত্রা, দৈর্ঘ্য প্রস্থ। একটি তলের দৈর্ঘ্য প্রস্থ জানলে বাদবাকি সমস্ত কিছু আমরা নির্ণয় করতে পারি। মূলত দৈর্ঘ্য প্রস্থ জানা দরকার, দুটি মাত্রা রয়েছে। ঘনবস্তুর 3টি মাত্রা রয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বইপত্র, চেয়ার, টেবিল, ইট, কাঠ, পাথর এরা ঘনবস্তু। যার আয়তন রয়েছে সেটা ঘনবস্তুর গোত্রে পড়ে। যার শুধু ক্ষেত্রফল রয়েছে সেটা তলের পর্যায়ে পড়ে। যার শুধু দৈর্ঘ্য রয়েছে তাকে রেখা বলা যেতে পারে। আর বিন্দুর শুধু অবস্থান রয়েছে, আর কিচ্ছু নেই, কোনো মাত্রা নেই, দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই। রেখা যেটা 2 রকমের, সরল রেখা এবং বক্ররেখা, সেই রেখা এবং বিন্দু দিয়ে প্রাথমিক কিছু বিষয় আমাদের জানতে হবে। একটি রেখার মধ্যে কতগুলি বিন্দু রয়েছে? অসংখ্য বিন্দু রয়েছে। অসংখ্য বিন্দু পাশাপাশি বসে রেখা তৈরি করে। সেই পাশাপাশি বসার পদ্ধতি যদি নির্দিষ্ট দিকে হয় তাহলে সরল রেখা জন্ম নেবে, আর পাশাপাশি বসানোর পদ্ধতি যদি আঁকাবাঁকা হয় তাহলে বক্ররেখা তৈরি হবে। ছোটবেলায় আমরা পড়তাম যে একটি বিন্দু দিয়ে কয়টি সরল রেখা অঙ্কন করা যাবে, অথবা 2টি বিন্দু দিয়ে কয়টি সরল রেখা অঙ্কন করা যাবে। বাস্তবে একটা বিন্দু দিয়ে সরল রেখা আঁকা যায় না, 2টি বিন্দু দিয়ে সরল রেখা আঁকা যায় না,
সরল রেখা আঁকতে গেলে অসংখ্য বিন্দু দরকার। কিন্তু প্রশ্নটার মানে বুঝতে হবে এইভাবে যে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে এরকম কতগুলি সরল রেখা অঙ্কন করা যায়। একটা নির্দিষ্ট বিন্দু আছে, এটা দিয়ে গেছে সেরকম কতগুলো সরল রেখা আঁকা যায়। সরল রেখা এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, আরও অসংখ্য। তাই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এরকম অসংখ্য সরল রেখা আঁকা যায়। আর দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, যদি দুটি নির্দিষ্ট বিন্দু থাকে তাহলে এমন কয়টি সরল রেখা আঁকা যাবে যে সরল রেখাগুলি দুটা বিন্দুকে স্পর্শ করবে, এই দুটা বিন্দু দিয়েই যাবে। তো একটা সরল রেখা যদি অঙ্কন করি আমরা, তাহলে দেখব এটা একটা সরল রেখা যেটা এ বিন্দু বি বিন্দু উভয় বিন্দু দিয়ে গেছে। আর এমন কোনো সরল রেখা অঙ্কন করা সম্ভব নয় যে সরল রেখা এ এবং বি উভয় বিন্দু দিয়েই যাবে। যদি এ বিন্দু দিয়ে একটা সরল রেখা অন্য সরল রেখা অঙ্কন করি তাহলে এই বরাবর, আর একটা সরল রেখা অঙ্কন করি এই বরাবর, কিন্তু এই সরল রেখাগুলি বি বিন্দুকে স্পর্শ করছে না। যদি বি বিন্দু দিয়ে আঁকাই তাহলে তারা এ বিন্দু স্পর্শ করছে না। কিন্তু এ বি উভয় বিন্দুকে, দুটো বিন্দুকে স্পর্শ করবে এমন সরলরেখা যদি অঙ্কন করি তাহলে এই সরলরেখার উপর উপরিপাতিত হবে, অর্থাৎ একটি সরলরেখা হবে, দুটি বিন্দু দিয়ে যাবে, দুটি বিন্দুকে স্পর্শ করবে, এরকম সরলরেখার সংখ্যা হচ্ছে একটি। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এমন একটি মাত্রই সরলরেখা অঙ্কন করা সম্ভব বা আঁকা যায়। এই সমস্ত সরলরেখা, প্রত্যেকটি সরলরেখা একটি বিন্দু দিয়েই গেছে। এই সরলরেখাগুলির একটা নাম রয়েছে যাকে বলা হয়, কি বলা হয়? সমবিন্দু রেখা। এই রেখাগুলোর নাম সমবিন্দু রেখা। একই বিন্দু দিয়ে গেছে তাই সমবিন্দু রেখা। আর একটি রেখার উপর যে সমস্ত বিন্দু রয়েছে তাদেরকে বলা হয়, সেই বিন্দুগুলিকে বলা হয় সমরেখ বিন্দু। অর্থাৎ বক্তব্যের মানে হচ্ছে এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দু দিয়ে অনেকগুলি সরলরেখা গেছে। বিন্দুটার নাম এ। এই সমস্ত সরলরেখাকে যদি নাম দিই এক্স ওয়াই বি সি জেড এক্স, এই সমস্ত সরলরেখাগুলি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, তাই সমস্ত সরলরেখাকে বলা হয় সমবিন্দু রেখা। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সবাই হচ্ছে সমবিন্দু রেখা। সমান বিন্দু দিয়ে এই রেখাগুলি গেছে, একই বিন্দু দিয়ে। সমরেখ বিন্দু, একটি রেখা অসংখ্য বিন্দু দিয়ে তৈরি,
যে সমস্ত বিন্দু মনে করলাম এ বি সি এই সমস্ত বিন্দু আছে, আরও অনেক বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু একটি নির্দিষ্ট সরলরেখার উপরেই আছে, তাই এই বিন্দুগুলিকে বলা হয়, এই বিন্দুগুলোর নাম কি? একই রেখায় আছে, সমান রেখায় আছে, তাই সমরেখ বিন্দু। বিন্দুগুলোর নাম সমরেখ বিন্দু। সরল রেখা দিয়ে আমরা কি আঁকতে পারি? কিছু নিয়মিত জ্যামিতিক চিত্র আমরা আঁকতে পারি সরল রেখা দিয়ে। দুটি সরল রেখা দিয়ে কোণ তৈরি হতে পারে। শুধু দুটো সরল রেখা সবসময় যে কোণ হবে তার কোনো গ্যারান্টি নেই। দুটি সরল রেখা তিনটি সরল রেখা চারটি সরল রেখা পাঁচটি সরল রেখা ইত্যাদি ইত্যাদি। দুটি সরল রেখা দিয়ে কোণ তৈরি হতে পারে, কিন্তু এরকম যদি হয় তখন তো কোণ হবে না, তাই হতে পারে কোণ হতে পারে দুটি সরল রেখা দিয়ে তৈরি। তিনটি সরল রেখা দিয়ে ত্রিভুজ তৈরি হতে পারে। চারটি সরল রেখা দিয়ে চতুর্ভুজ তৈরি হতে পারে। হতে পারে ত্রিভুজ না হয়ে এরকম হতে পারে। তিনটা সরল রেখা আছে কিন্তু এটা ত্রিভুজ নয়, চারটা সরল রেখা আছে কিন্তু এটা চতুর্ভুজ নয়, দুটি সরল রেখা আছে এটা কোনো কোণ নয়, কিন্তু সিস্টেমেটিকে যুক্ত হলে দুটি সরল রেখায় কোণ পাওয়া যায়, তিনটি সরল রেখায় ত্রিভুজও তৈরি করা যায়, আর চারটি সরল রেখায় চতুর্ভুজ তৈরি করা যায়। আমরা প্রথমে আলোচনা করব অতি সংক্ষেপে কোণ। কোণ কাকে বলে? যে কোনো দুটি সরল রেখা যদি একটি বিন্দুতে এসে মিলিত হয়, যে জ্যামিতিক চিত্র তৈরি হয়, এই যে জ্যামিতিক চিত্র তৈরি হয় এটা জ্যামিতির পরিভাষা, গণিতের পরিভাষা। দুটি সরল রেখা একটি বিন্দুতে এসে মিলিত হলে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় বা গঠন করে বা তৈরি করে, দুটি সরলরেখা একটি বিন্দুতে এসে মিলিত হলে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে কোণ বলে, অ্যাঙ্গেল। এই একটা সরল রেখা এদিক থেকে আসলো, এই একটা সরল রেখা এদিক থেকে আসলো, এই যে জিনিসটা তৈরি করলে এটাকে বলা হচ্ছে কোণ। কোণের এই বিন্দুটিকে বলা হয় শীর্ষবিন্দু। এই সরল রেখাকে বলা হয় বাহু। এটাকে বলা হয় শীর্ষবিন্দু, এই পয়েন্টটাকে। তাহলে একটি কোণের দুটি বাহু থাকবে, একটি শীর্ষবিন্দু থাকবে। একটি কোণের দুটি বাহু এবং একটি শীর্ষবিন্দু থাকে। এটা একটা কোণ, এটা একটা কোণ। এই কোণের যদি নাম দিই আমি, যে মনে করলাম এ বি সি অক্ষর দিয়ে, এটা মনে করলাম এক্স ওয়াই জেড,
এই কোণের প্রকৃত নাম কি অক্ষরের বিচারে? যদি বলি এই কোণটার নাম এ বি সি কোণ, কোণ চিহ্ন দিয়ে এ বি সি লিখি, কোণ এ বি সি, অথবা কোণ চিহ্ন দিয়ে এ বি সি বলি, তাহলে নামটি ভুল হবে। কেন ভুল হবে? এই কোণের আসল কৌণিক বিন্দু হচ্ছে, মানে শীর্ষবিন্দু হচ্ছে এ, তাই এ অক্ষরটাকে নামকরণের সময় মাঝখানে রাখতে হবে। এখানে মাঝখানে কে আছে? বি। মাঝখানে বি আছে, তো বি এর কাছে কি শীর্ষবিন্দু, বি এর কাছে কি কোণটা আছে, তাই এই নামটা ভুল হবে। যদি বি এসে বলি বিএসি, বিএসি, এর কাছে শীর্ষবিন্দু, এখানে আসলে কোণটা রয়েছে, যার কাছে কোণটা রয়েছে যে শীর্ষবিন্দু প্রধান তাকে মাঝখানে রাখতে হবে। তাহলে বিএসি এই নামকরণটা ঠিক। শুধু এটা ঠিক না, যদি সি এ বি লিখি এই নামকরণটাও ঠিক। তাই এই কোণের নাম কেউ লিখলো বিএসি, সেও ঠিক বলছে, কেউ লিখলো সি এ বি, সেও ঠিক লিখছে। উপপাদ্যের সময় মুখস্থ করার দরকার নেই, ছবি দেখে নামটি লেখা যায়। সি এ বি লিখলেও চলবে, বি এ সি লিখলেও চলবে, কিন্তু এ বি সি চলবে না, বিসি এ চলবে না। বিসি এ এখানে কোনো কোণ নেই, সি আছে মাঝখানে, মাঝখানে এখানে কোনো শীর্ষবিন্দু না, এটা কোনো কোণ না, তাই এটা ভুল। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে এক্স ওয়াই জেড, ওয়াইকে মাঝখানে রাখতে হবে, বা জেড ওয়াই এক্স, ওয়াইকে মাঝখানে রাখতে হবে, এক্স ওয়াই জেড। আচ্ছা, এই কোণটা বড় কোণ না এই কোণটা বড় কোণ? আমাদের মনে রাখতে হবে কোণ এই বাহুর বিচারে, বাহু কত লম্বা তার বিচারে কোণের মান হয় না। কোণের মান হচ্ছে দুইটি বাহু কতটা প্রসারিত পরস্পর, দুটা বাহুর মাঝখানে গ্যাপ কত, ফাঁক কত। যার দুটি বাহুর মধ্যবর্তী স্থানে গ্যাপ বেশি সেটা বড় কোণ, যার দুইটি বাহুর মধ্যবর্তী স্থানে ফাঁকাটা কম সেটা ছোট কোণ। কী করে বুঝবো ফাঁকা? এখানে শীর্ষবিন্দু থেকে যত দূরে একটা বৃত্তচাপ নিব, শীর্ষবিন্দু থেকে যত দূরে একটা বৃত্তচাপ নিব, এখানেও শীর্ষবিন্দু থেকে তত দূরে একটা বৃত্তচাপ নেব। কোনটা বৃত্তচাপ বড়? এখানে বড় বৃত্তচাপ হচ্ছে বৃত্তচাপ হচ্ছে এখানে ছোট বৃত্তচাপ হচ্ছে। বড় বক্ররেখা, ছোট বক্ররেখা, তাই এটা ছোট কোণ, এটা হলো বড় কোণ। আমরা কয়েক প্রকার কোণ নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব সন্নিহিত কোণ। কি কোণ? সন্নিহিত কোণ। একটা কোণের দুটি বাহু থাকে, তাহলে দুটি কোণের কয়টি বাহু থাকবে? চারটি। কিন্তু কোণগুলোকে যদি এমন করে অঙ্কন করি চারটি বাহু না হয়ে তিনটি বাহু হচ্ছে। কয়টি কোণ আছে? দুইটি কোণ আছে। বাহু কয়টা? তিনটি বাহু। কিভাবে সম্ভব? একটা এমন বাহু আছে যে বাহুটা ওই কোণ তৈরিতেও কাজে লেগেছে, অন্য কোণটা তৈরি করতে ওই বাহুটা কাজে লেগেছে, যার নাম বলে সাধারণ বাহু। সাধারণ বাহু বা কমন যে আর্ম রয়েছে, কমন বাহু রয়েছে, সাধারণ বাহু, কমন বাহু। এই বাহুটা ওই কোণের বেলাতেও কাজে লেগেছে, এই কোণ তৈরির বেলাতেও কাজে লেগেছে। এরকম কোণকে বলা হয় সন্নিহিত কোণ। যে কোণের একটি শীর্ষবিন্দু, দুটি কোণের শীর্ষবিন্দু এটাই, দুটি কোণের যদি একটি শীর্ষবিন্দু হয় এবং একটি সাধারণ বাহু থাকে তবে তাকে বলা হয় সন্নিহিত কোণ। কি লিখলাম? দুটি কোণের যদি একটি শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে
তবে তাদের সন্নিহিত কোণ বলে। এর নাম দিই এ বি সি ডি, তার নাম দুটা কি হবে? উপরের কোণটার নাম কি? এ বি সি বা সি বি এ বি সি। নিচের কোণটার নাম কি? সি বি ডি। বি শব্দটাকে অক্ষরটাকে মাঝখানে রাখতে হবে, সি বি ডি বা ডি বি সি, শীর্ষবিন্দুকে মাঝখানে রাখতে হয়। তো এই দুটি কোণ হচ্ছে সন্নিহিত কোণ। হাতে যে আঙুলগুলো রয়েছে এই দুটো আঙুল সন্নিহিত, পাশাপাশি রয়েছে, কিন্তু এটার সঙ্গে এটা সন্নিহিত না, গ্যাপে রয়েছে, দূরে রয়েছে। তো পাশাপাশি দুটো কোণ সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণ যদি এমন হয়, এটা একটা সরলরেখা, এই সরলরেখার উপর আরেকটি সরলরেখা দাঁড়িয়ে আছে, সোজাভাবে, বাঁকাভাবে, টেরাভাবে। তাহলে এখানে কয়টি কোণ আছে? এটা একটা কোণ, এটা একটা কোণ, দুটো কোণ। আরও একটা কোণ রয়েছে, আমরা পরে আলোচনা করব। তো এই যে দুটো কোণ তৈরি হয়েছে, এটা শীর্ষবিন্দু, এটা সাধারণ বাহু, এই দুটি কোণকে বলা হচ্ছে সন্নিহিত কোণ। একটি সরলরেখার উপর আরেকটা সরলরেখা দণ্ডায়মান থাকার কারণে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। কিন্তু এই দণ্ডায়মান সরলরেখা যদি এমনভাবে থাকে, দণ্ডায়মান সরলরেখা যদি এমনভাবে থাকে, এমনভাবে দাঁড়িয়ে থাকে যাতে সন্নিহিত কোণ দুটির মান সমান হয়। একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যদি এমনভাবে দণ্ডায়মান থাকে যাতে সন্নিহিত কোণ দুটি পরস্পর সমান, তবে প্রত্যেকটা কোণকে বলা হয় এক সমকোণ। কি বলা হয়? সমকোণ, যাকে মানের বিচারে বলা হয় 90 ডিগ্রি। এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে সমকোণের সংজ্ঞা কি? একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যদি এমনভাবে দাঁড়িয়ে থাকে যে উৎপন্ন সন্নিহিত কোণ দুটি পরস্পর সমান, তবে প্রত্যেক কোণকে বলা হয় এক সমকোণ, যার মান 90 ডিগ্রি। এই সমকোণগুলির মধ্যে একটা সমকোণকে যদি মিশিয়ে দিই, তাহলে একটি সমকোণ থাকলো। তাহলে আমাদের জানতে হবে একটি সরলরেখার উপরে যদি খাড়াভাবে দাঁড়িয়ে থাকে তাহলে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা সমকোণ, যার মান কত? 90 ডিগ্রি, অথবা 90 ডিগ্রিকে এক সমকোণ বলা হয়, যার মানটা এভাবে এসেছে। এবার কোণেরও আবার যোগ বিয়োগ করা যায়। কিভাবে? মনে করলাম এই সমকোণটিকে আমি দুটুকরো করলাম, এখানে সমকোণ ছিল, সমকোণটাকে দুটুকরা করলাম। যাই হোক না কেন, ছোটো বড়ো দুটো টুকরা করলাম সমকোণকে, 90 ডিগ্রিকে করে সমকোণটাকে কমিয়ে দিব। তো কমিয়ে কীভাবে দেবো? এটাকে মিশিয়ে দেব। তাহলে কোণটা আগে ছিল সমকোণ, 90 ডিগ্রি ছিল, এবার খানিকটা মিশিয়ে দিলে কমলো না বাড়লো? নিঃসন্দেহে কমে গেল। এই কমে যাওয়া কোণটিকে, যেটা 90 ডিগ্রির কোণ, একে বলা হয় 90 ডিগ্রির কম, রকম না, একে বলা হয় কি কোণ? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। আমরা জানি অনেকেই। আর 90 ডিগ্রির থেকে বড় কোণ, মনে করলাম যেটা 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি থেকে বড় করব। 90 ডিগ্রিতে বড় কখন হবে? যখন যোগ করব আর এর সঙ্গে, তো আরেকটু কোণ যোগ করব। এই কোণটা 90 ডিগ্রি ছিল, মনে করলাম আরেকটি কোণ যোগ করব। এই ঘর আর পাশের ঘর
কি করে যোগ করব? মাঝের দেওয়ালটা ভেঙে দিতে হবে। অনেক সময় এরকম ধাঁধা প্রশ্ন আসে, কোন জিনিস কাটলে একটা হয়? দুটি ঘরের মাঝের দেওয়াল কেটে দিলে একটি হবে, দুটি জমির মাঝের আল কেটে দিলে একটি হবে, দুটি পুকুরের পাশাপাশি দুটি পুকুরের মাঝের পার ভেঙে দিলে একটি হয়ে যাবে। ঠিক সেরকম দুটি কোণ একটি হবে কি করে? মাঝের যে বর্ডার ছিল তাকে ভেঙে দাও। এটা কি 90 ডিগ্রি থাকলো না বেড়ে গেল? আগে 90 ডিগ্রি ছিল, জোড়া দিয়েছি আরও বাড়িয়ে দিয়েছি, তাই 90 ডিগ্রির বেশি। 90 ডিগ্রির বেশি, পরে জানবো যে 90 ডিগ্রির বেশি কিন্তু 180 ডিগ্রির কম, একে বলা হয় স্থূলকোণ। স্থূল মানে মোটা। কি বলা হয়? 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। নব্বই ডিগ্রির কম সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির বেশি স্থূলকোণ। আর আমরা জানলাম যে একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যদি এমনভাবে দাঁড়িয়ে থাকে যে সন্নিহিত কোণ দুটি পরস্পর সমান, তাহলে এদিকেও হচ্ছে 90 ডিগ্রি মানে এক সমকোণ, এদিকেও হচ্ছে 90 ডিগ্রি মানে এক সমকোণ। এই দুটা কোণকে যোগ করলে কি করব? কোণ যোগ করলে, সন্নিহিত কোণকে যোগ করতে চাইলে মাঝের বাউন্ডারিটাকে, বর্ডারটাকে মিশিয়ে দেব। তাহলে টোটাল কোণ কত হলো? 90 আর 90 মিলে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ। 180 ডিগ্রি কোণটাকে কি বলা হয়? সরল কোণ। অর্থাৎ একটি সরল রেখা তারও কোণ আছে যার মান হচ্ছে 180 ডিগ্রি। কারণ কোণে বলছি এদিকে একটি সরল রেখা, অন্যদিকে আর একটি সরল রেখা এসে একটি বিন্দুতে যদি মিলিত হয়, এটা হচ্ছে সরল কোণ। এদিক থেকে একটি সরল রেখা আসছে, অপর দিক থেকে আরেকটি সরল রেখা আসছে, একটি বিন্দুতে মিলিত হয়েছে। এবার 180 ডিগ্রির চাইতেও বড় কোণ, এটা মনে করো যে একটি সরল রেখা যার কোণের মানে 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। এদিকে আরেকটা কোণ, ছোট কোণ বানালাম। এবার 180 ডিগ্রি তো ছিলই, এ থেকে এই পর্যন্ত, এই কোণটাও যোগ দিব, তো মাঝের বাউন্ডারিটা ভেঙে দেব। তাহলে 180 ডিগ্রির বেশি। বেশি বলতে কত বেশি, কম বলতে কত কম, যতই হোক না কেন, 2, 4, 5, 10 করে যতই হোক, ওই লিমিট পর্যন্ত। যেমন 90 এর বেশি কিন্তু 180 থেকে কম, তাহলে 90 এর কম সূক্ষ্মকোণ 0 থেকে 90। 90 ডিগ্রির বেশি কিন্তু 180 কম স্থূলকোণ। আর কাটাই কাটাই পুরোপুরি 180 সরল কোণ। 90 ডিগ্রি কাটাই কাটাই বা 90 ডিগ্রির সমান সমকোণ। আর 180রও বেশি, এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। বুড়া হয়ে গেছে, বৃদ্ধ, প্রবৃদ্ধ কোণ। আর এই একটা সরল রেখা, এখানে যে কোণটি আছে সেই কোণটির সঙ্গে আবার নিচের কোণটি যদি যোগ করি, এই বাউন্ডারি যদি পুরোপুরি মিশিয়ে দিই, এখান থেকে ঘুরে যদি এখানে গিয়ে পৌঁছাই, তাহলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় 360 ডিগ্রি। অর্থাৎ একটি বিন্দুর চারপাশে মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। আমরা এগুলো জানি। 90 ডিগ্রি সমকোণ, 90 ডিগ্রির কম হলে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির বেশি স্থূলকোণ, 180 ডিগ্রি সরল কোণ, 180-র বেশি প্রবৃদ্ধ কোণ, 360 ডিগ্রি একটি বিন্দু বা বৃত্তের চারপাশে কোণ। যদি বলে সূক্ষ্মকোণের উদাহরণ, 90-এর যত কম আছে, 1, 2, 3, 4, 5, 7 করে 90-এর আগে পর্যন্ত। স্থূলকোণ 90-এর বেশি, 91, 92 থেকে শুরু করে দশমিক থেকে দিয়ে 180-র আগ পর্যন্ত স্থূলকোণ। এরপরে আমরা মাধ্যমিকে আরও দুটো শব্দের সঙ্গে পরিচিত হব, পূরক কোণ এবং সম্পূরক কোণ। পূরক কোণ আমরা জানি 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তিরিশ ডিগ্রির সঙ্গে কত যোগ করলে 90 ডিগ্রি হয়? 60 ডিগ্রি। 60 ডিগ্রির সঙ্গে কত যোগ করলে 90 ডিগ্রি হয়? 30 ডিগ্রি। অর্থাৎ 30 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি।
60 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি, মানে আর কত যোগ করলে 90 পূরণ হবে তাকে বলছে পূরক কোণ। 1 ডিগ্রির পূরক কোণ কত? 1 ডিগ্রির সঙ্গে আর কত দিলে 90 হবে? 1-এর সঙ্গে 89 দিলে, তাই 1 ডিগ্রির পূরক কোণ হচ্ছে পূরক কোণ বলতে আর কত দিলে 90 ডিগ্রি হবে, যত দিলে তাকে বলছে পূরক কোণ। ঠিক সেরকম আর একটা পরিভাষা রয়েছে সম্পূরক কোণ। দুটি কোণ যদি মনে করলাম যে এক্স প্লাস ওয়াই যোগ করে যদি 180 ডিগ্রি হয়, এক্স প্লাস ওয়াই যোগ করে যদি 180 ডিগ্রি হয়, তাহলে এক্সের সম্পূরক কোণ ওয়াই, ওয়াইয়ের সম্পূরক কোণ এক্স। মনে করলাম যে 70 ডিগ্রি, সম্পূরক কোণ 70 ডিগ্রির সম্পূরক কোণ কত? পূরক বলতে 90 ডিগ্রি পূরণ হবে, আর সম্পূরক বলতে সম্পূর্ণরূপে পূরণ হয়ে 180 হবে। অর্থাৎ 70 ডিগ্রির সঙ্গে কত ডিগ্রি যোগ করলে 180 হয়? নিশ্চয়ই 70-এর সঙ্গে কত? 110, তাহলে 110 ডিগ্রি হচ্ছে সম্পূরক কোণ। তাহলে পূরক কোণ মানে আর কত ডিগ্রি যোগ করলে 90 হয়। সম্পূরক কোণ বলতে সেই কোণকে বোঝায়। একটি কোণের সম্পূরক কোণ বলতে আর কত ডিগ্রি তার সঙ্গে যুক্ত করলে 180 সম্পূরণ হবে। এরপরে আমরা জানব কয়েক প্রকারের আরও কোণ, যেমন রয়েছে একান্তর বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ বিপ্রতীপ কোণ বা বিপরীত কোণ। দুটি সরলরেখাকে যদি আমরা গুণচিহ্ন আকারে লিখি তাহলে 4টি কোণ উৎপন্ন হয়। বিপরীত কোণকে বলা হয় বিপ্রতীপ কোণ। এটা মনে করলাম সংক্ষেপে নাম দিই এক্স, এটা ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই বিপ্রতীপ কোণ এবং তারা পরস্পর সমান। এটা মনে করলাম এ, এটা মনে করলাম বি। এ এবং বি বিপ্রতীপ এবং তারা পরস্পর সমান। তাহলে এক্স ওয়াই বিপ্রতীপ কোণ, পরস্পর বিপ্রতীপ কোণ, আর এ এবং বি পরস্পর বিপ্রতীপ কোণ পরস্পর। অতএব এক্স সমান ওয়াই এবং এ সমান বি। বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয়। বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয়। এরপরে আমরা জানব একান্তর কোণ। একের অন্তর, একের বিপরীত। দুটি সরলরেখা সমান্তরাল সরলরেখা। কি সরলরেখা? সমান্তরাল সরলরেখা, যার মানে হচ্ছে সমযুক্ত অন্তরাল। এই দুটি সরলরেখায় এদের এখানে যা দূরত্ব পরস্পর, এখানে সেই দূরত্ব, এখানে সেই দূরত্ব, লম্ব দূরত্বের কথা বলছি। দুটি সরলরেখা সর্বদা একই দূরত্ব বজায় রেখে যদি চলে যায়, দুটি সরলরেখা সর্বদা একই দূরত্ব বজায় রেখে যদি যায়, অথবা দুটি সরলরেখাকে যদি অসীম পর্যন্ত নিয়ে যাওয়া যায় তবুও একসঙ্গে মিলিত না হয়, সমান গ্যাপ আছে সব জায়গায়, সমান অন্তরাল আছে, তাকে বলা হয় সমান্তরাল। তো দুটি সরলরেখা কোণ উৎপন্ন না হলে সমান্তরাল হয়। তো দুটি সরলরেখা সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা যদি এসে ছেদ করে বা ভেদ করে, এটাকে বলা হয় ভেদক বা ছেদক। দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা এসে যদি ছেদ করে, তাহলে জেড আকারের
এই কোণটা, এই কোণটা। তাহলে জেড আকারের যে কোণগুলি উৎপন্ন হয় তাদের বলে একান্তর কোণ। আর যদি সংজ্ঞার আকারে বলতে হয় তাহলে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা এসে ছেদ করলে ছেদকের বিপরীত প্রান্তে, এই কোণটা ছেদকের ওই প্রান্তে আছে, এই কোণটা ছেদকের এই প্রান্তে আছে, ছেদকের বিপরীত প্রান্তে এবং সমান্তরাল সরলরেখা দ্বারা সীমাবদ্ধ যে কোণ দুটি থাকে তাদের বলা হয় একান্তর কোণ। এরা পরস্পর সমান হয়। মনে করলাম নাম দিলাম এটার এ, এটার নাম দিলাম বি, অতএব এ ইজুকাল টু একান্তর বি। কোণ চিহ্ন দিলে ভালো। এদেরকে বলে একান্তর কোণ। কয়টা একান্তর কোণ আছে? এটাও একান্তর কোণ। এগুলো হচ্ছে একান্তর কোণ। এবার আমরা আলোচনা করব অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ। একই রকম ছবি, আবার দুটি সরল রেখাকে মানে সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরলরেখা এসে ছেদ করল। ছেদ করলে অনুরূপ অবস্থানে যে কোণগুলো রয়েছে, যেমন এই কোণটা সরলরেখার এই প্রান্তে সমান্তরাল একটি রেখার উপরে, এবং এই কোণটা একই ভাষা বলবো। আগেরবার যেমন বললাম ছেদকের এই প্রান্তে, এটাও এটাও এই সমান্তরাল রেখার উপরে, এই সমান্তরাল রেখার উপরে একই পজিশনে রয়েছে। তাই এই দুটি কোণকে মনে করলাম এটার নাম এ, এটার নাম এ, এরা পরস্পর সমান হবে। বা যদি বি নাম দিই তাহলে এ আর বি সমান হবে। এই দুটি কোণকে বলা হয় অনুরূপ কোণ। আবার এটার একান্তর কোণ এটা, তাই এটাও এ, অথবা এর বিপ্রতীপ হচ্ছে এটা, তাই এটাও এ। আবার এটার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা, এটাও এ। প্রথমে আমরা অনুরূপ কোণের বিচার করলাম। এবার যদি বিপ্রতীপ বলি, এটার বিপ্রতীপ এটা, যেহেতু ক্রস চিহ্ন গুণ চিহ্ন, বিপরীত কোণটা এটার বিপরীত এটা। ঠিক সেরকম এটা কোণ যদি হয় বি, তাহলে অনুরূপ কোণ এটা হবে বি। এটা বি হলে এর একান্তর কোণ এটা হবে বি। এটা বি হলে, এটা বি হলে এদিকেও হবে বি। তাহলে অনুরূপ পজিশনে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ভেদ করলে অনুরূপ পজিশনে, অনুরূপ অবস্থানে যে কোণগুলি উৎপন্ন হয় তারা পরস্পর সমান হয়, তাদের অনুরূপ কোণ বলা হয়। তাহলে দুটি সরলরেখা হয় সমান্তরাল হবে, না হলে একসঙ্গে মিলিত হলে কোণ উৎপন্ন করবে। আর কোণও উৎপন্ন হলো না, সমান্তরালও হলো না, তাহলে অসমান্তরাল হবে। সমান্তরাল বক্ররেখাও করা যেতে পারে। রেলগাড়ির যে লাইন থাকে, সমান্তরাল বক্ররেখা। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় কতগুলি সরলরেখা অঙ্কন করা যায় আমরা জানি একটি, কিন্তু দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা অঙ্কন করা যায়? এই একটা বক্ররেখা এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে গেল। আরেকটা বক্ররেখা এদিক দিয়ে গেছিলো, এদিক দিয়ে আসলো। আরেকটা বক্ররেখা এদিক দিয়ে গেল, এদিক দিয়ে বেরোলো। আরেকটি বক্ররেখা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে বেরোলো। তাই দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা অঙ্কন করা যায়? অসংখ্য। কিন্তু সরলরেখা দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা যায়। এবার আমরা আলোচনা করব ত্রিভুজ। ত্রিভুজ তিনটি সরলরেখা দিয়ে তৈরি। তিনটি সরলরেখা দিয়ে তৈরি। এটা ত্রিভুজ হবে না, কারণ ত্রিভুজের প্রধানত তিনটা শর্ত। তিনটি বাহু থাকতে হবে, বা তিনটি সরলরেখা দিয়ে তৈরি করতে হবে, সীমাবদ্ধ হবে, যাতে ভিতরে গরু ছাগল ঢোকার রাস্তা না থাকে, বন্দি থাকে, সীমাবদ্ধ করা থাকে, আবদ্ধ থাকে। আর 3 নাম্বার সমতল হতে হবে। তাহলে তিনটা বাহু দিয়ে যদি তৈরি হয় এই শর্তগুলি মানে,
সীমাবদ্ধ হবে, সমতল হবে, তবেই তাকে সেই জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলা হবে। তিনটি বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সমতলিক চিত্রকে, জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলে। যদি ভাষা দিয়ে লিখি তাহলে কি লিখব? আমরা জানি, ছোটোবেলায় পড়েছি, তিনটি বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বা জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলে। এটা ত্রিভুজ হলো না? তাহলে কোনটা ত্রিভুজ? এটা যুক্ত হবে, এটা ত্রিভুজ। ত্রিভুজের তিনটা বাহু, শর্ত পূরণ, সীমাবদ্ধ, চারদিকে বাউন্ডারি আছে, গরু সাগর ঢুকতে পারবে না, তাহলে আবদ্ধ রয়েছে। আর সমতল, সমতলিক চিত্র। সমতলিক মানে একটা বাহু এদিকে থাকলো, একটা বাহু এদিকে থাকলো, একটা বাহু হাওয়ার মধ্যে আছে, বাইরে আছে, উপরে, বোর্ডের উপরে, তাহলে ভিতর দিক দিয়ে যাওয়ার জায়গা হবে। তিনটা বাহু একই সমতলে হলো না, তখন দেখে মনে হবে, এদিক থেকে ক্যামেরা করলে মনে হবে যে ত্রিভুজ, বাস্তবে কিন্তু ত্রিভুজ না, ভিতরে ভিতরে গ্যাপিং আছে, মাথা নিচু করে ঢুকে যাওয়া যাবে, তাহলে সেটাও ত্রিভুজ হবে না। কারণ ত্রিভুজ হতে গেলে বাহু তিনটিকে একই সমতলে থাকতে হবে, উপরে থাকলে হবে না, বোর্ডের তলেই থাকতে হবে, এরা যেমন আছে। তাই সমতল বলতে একই তলে থাকতে হবে, তবেই ত্রিভুজ হবে। মানুষ কত প্রকার? প্রশ্ন হবে কিসের বিচারে? উচ্চতার বিচারে? তাহলে লম্বা বেটে। রঙের বিচারে? ফর্সা কালো। ধর্মের বিচারে? আরও ভাগ রয়েছে। ধন সম্পত্তির বিচারে? ধনী গরিব। তাহলে কিসের বিচারে ভাগ করছি? ঠিক সেরকম ত্রিভুজ, ত্রিভুজ কত প্রকার? বলতে হবে কিসের বিচারে, কিসের সাপেক্ষে, বাহুর সাপেক্ষে না কোণের সাপেক্ষে। তাই ত্রিভুজকে ভাগ করা যায় দুইভাবে, বাহুর সাপেক্ষে এবং কোণের সাপেক্ষে। অর্থাৎ যদি এমনি লিখি ত্রিভুজ, ত্রিভুজকে বাহুর বিচারে আমরা ভাগ করব বাহু ভেদে, আর এটা হচ্ছে কোণ ভেদে। দুইভাবে আমরা ত্রিভুজকে ভাগ করব। বাহু ভেদে যদি ভাগ করি তাহলে ত্রিভুজ তিন প্রকার। যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাদের বলে সমবাহু ত্রিভুজ। ছবি তিনটা বাহুই সমান করতে হবে। আচ্ছা, ছবিটা পরে আঁকাচ্ছি। যে ত্রিভুজের কেবলমাত্র দুটা বাহু সমান আর অন্যটা ছোট বা বড়, তাকে বলা হয় সমদ্বিবাহু। সম মানে সমান, দ্বি মানে দুটা, সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের কোনো বাহুই কারো সঙ্গে সমান নয়, প্রত্যেকেই অসমান, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আমরা জানি এগুলো ছোটবেলার। পরিষ্কার ধারণা যাদের একটু কম আছে তারা দেখে নেবে শুধু। সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহুই যদি সমান হয় পরস্পর, যে এই বাহু, এই বাহু, এই বাহু, তিনটা বাহুই পরস্পর সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের মোট কোণ হচ্ছে 180 ডিগ্রি প্রত্যেকটা ত্রিভুজের। বাহু তিনটা সমান হলে অটোমেটিক তিনটি কোণ পরস্পর সমান হয়। তাহলে মোট যদি 180 ডিগ্রি কোণ থাকে তাহলে প্রতিটা কোণের মান হবে কত? 60 ডিগ্রি। ত্রিভুজের যে কোনো ত্রিভুজের আভ্যন্তরীণ মোট কোণ হচ্ছে 180 ডিগ্রি। তিনটি বাহু সমান হলে তার অভ্যন্তরে তিনটা কোণও সমান হবে, তাই প্রতিটা কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি করে ভাগে পাবে। সমদ্বিবাহু ত্রিভুজ দুটা বাহু যদি সমান হয়, এই বাহু এই বাহু সমান, এটা ছোট, অথবা
এই বাহু সমান, এটা বড়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হবে দুটি বাহু সমান যদি হয়। তো সমদ্বিবাহু ত্রিভুজের যে বাহু দুটি সমান, এই বাহুর বিপরীত দিকের কোণ, এই বাহুর বিপরীত দিকের কোণ তারাও পরস্পর সমান হবে, কারণ তাদের বাহুগুলা সমান আছে। সমান বাহুর বিপরীত কোণ সমান হবে একই ত্রিভুজের, এই বাহু সমান আর এই বাহু সমান, তাই এর বিপরীত কোণ এটা, এর বিপরীত কোণ এটা সমান। এই বাহুটা ছোট, তাই বিপরীত কোণটা হবে ছোট। তো যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, একটি অসমান, ছোট কিংবা বড়, দুটি বাহু সমান তাই সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বলছে বিষমবাহু ত্রিভুজ। ঠিক সেরকম আমরা কোণ ভেদে বিচার করব। কোণ ভেদেও ত্রিভুজ তিন প্রকার। একটার নাম হচ্ছে সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে কম, যেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। ত্রিভুজ লিখছি না প্রতিবার। সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজের তিনটা কোণ মিলে মোট 180 ডিগ্রি। সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রতিটা কোণই সূক্ষ্মকোণ, প্রতিটা কোণই 90 ডিগ্রি থেকে ছোট। বাহু বিচার করব না, বাহু সমান কি অসমান সেটা দেখব না। ভিতরের তিনটে কোণই পরস্পর সূক্ষ্মকোণ, পরস্পর না, ভিতরের তিনটে কোণই সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি থেকে কম প্রতিটা কোণ, কিন্তু তিনটা যোগ করলে অবশ্যই 180 ডিগ্রি হবে। যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তিনটি কোণই সমকোণ এরকম হয় না, কারণ তিনটি কোণ সমকোণ হতে গেলে তো 90 90 90 মিলে 270, ত্রিভুজের অত কোণ হয় না, সব মিলিয়ে মোট হয় 180 ডিগ্রি। আর একটা 90 হলে বাকি দুটো মিলে 90, তাই এরা সূক্ষ্মকোণ অবশ্যই হবে। তাই ওদের বিচারে বলবো না। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, 90 ডিগ্রির চাইতে বড় একটা কোণ, বাকিরা নিঃসন্দেহে সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। কাকে বলে মুখস্থ করার প্রয়োজন নেই, নিজে থেকে লেখা যাবে বানিয়ে বানিয়ে। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। একটি কোণ সূক্ষ্মকোণ বললে হবে না, কারণ সমকোণী ত্রিভুজেরও সূক্ষ্মকোণ আছে আর স্থূলকোণী ত্রিভুজেরও সূক্ষ্মকোণ আছে, দুটা করে। তাই সূক্ষ্মকোণী বললে তিনটা কোণই সূক্ষ্মকোণ বলতে হবে। এরপরে আমরা আলোচনা করব চতুর্ভুজ, খুব ইন্টারেস্টিং বিষয়। চতুর্ভুজ, চতুর্ভুজ মানে চারটা ভুজ, চারটা বাহু। তাই সংজ্ঞা যদি বলি একই রকম ত্রিভুজের যে চারটি বাহু দ্বারা গঠিত আবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলে। চারটি না লিখলেও চলে, চারটি বাহু দ্বারা গঠিত আবদ্ধ বা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ কত প্রকার, এখানে একটু বুদ্ধিশুদ্ধির পরিচয় আছে। প্রকারভেদ। চতুর্ভুজ এর যদি প্রকারভেদ করি আমরা, চতুর্ভুজকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। চতুর্ভুজকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, মানে ছবি আঁকায় আগে। এদিক থেকে আঁকাই।
কয়টা বাহু দিলাম? দুইটা বাহু। উপরে জয়েন করলাম, তিনটা বাহু হলো, আর একটা দিলাম, চারটা বাহু হলো। চারটা বাহু, চতুর্ভুজের কথা হচ্ছে চারটি বাহু, তো চারটি বাহু আছে। আবদ্ধ, অবশ্যই সীমাবদ্ধ, যদিও দুই টুকরা হয়েছে কিন্তু সীমাবদ্ধ, তো এখানেও ঢুকতে পারবে না, এখানেও ঢুকতে পারবে না গরু ছাগল। তো এটাকেও বলা হয় চতুর্ভুজ। এই চতুর্ভুজকে বলা হয় জটিল চতুর্ভুজ। কি বলা হয়? জটিল চতুর্ভুজ। অথবা এরকমও হয়, এদিকে জয়েন করলাম, এই চতুর্ভুজকে বলা হয় জটিল চতুর্ভুজ। আবার এরকমও চতুর্ভুজ আছে, একটা বাহু দুটা বাহু দিলাম, আর একটা বাহু তিনটা, আর একটা তিনটা। এটা কি চতুর্ভুজ নয়? এটাও চতুর্ভুজ, কারণ চারটি বাহু আছে। চতুর্ভুজের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা মানছে কি না? চারটা বাহু, 1 2 3 4, সীমাবদ্ধ, কোথাও ফাঁকা নেই, তো নেই, গরু ছাগল ঢোকার সম্ভাবনা নাই, তাহলে আবদ্ধ হয়ে গেছে। সমতলিক, বোর্ডের উপর একটা সমতলী, চারটা বাহু আছে, এটাও চতুর্ভুজ। একে বলা হয় অবতল বা অকুব্জ চতুর্ভুজ। এটাকে বলা হয় অবতল বা অকুব্জ চতুর্ভুজ। এই চতুর্ভুজের যে কর্ণ আছে, বিপরীত কোণ যদি যোগ করি, এই কোণ যদি যুক্ত করি, তাহলে ভিতরে হবে কর্ণ, কিন্তু এই কোণ আর এই কোণ যদি যোগ করি, বাইরে হবে কর্ণ। যে চতুর্ভুজের একটি কর্ণ চিত্রের বাইরে থাকে, যে চতুর্ভুজের একটি কর্ণ চিত্রের বাইরে থাকে, অথবা যে চতুর্ভুজের অন্তস্থ একটি কোণ প্রবৃদ্ধ কোণ, এটা 180 ডিগ্রির বেশি। যে চতুর্ভুজের একটি অভ্যন্তর কোণ 180 ডিগ্রির বেশি, মানে প্রবৃদ্ধ কোণ, সেই চতুর্ভুজকে বলা হয় অবতল চতুর্ভুজ বা অকুব্জ চতুর্ভুজ। অকুব্জ কেন বলছি একটু পরে বলছি। তারপরে আছে উত্তল চতুর্ভুজ। যে সমস্ত চতুর্ভুজ আমরা নাম জানি, যে সমস্ত চতুর্ভুজের চিত্র আমরা প্রত্যেকেই জানি, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, কাইট, যে সমস্ত চতুর্ভুজ আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সমস্ত চতুর্ভুজকে বলা হয় উত্তল বা কুব্জ চতুর্ভুজ। উত্তল বা কুব্জ চতুর্ভুজ। কীরকম ছবি? এরা প্রত্যেকেই হলো উত্তল বা কুব্জ চতুর্ভুজ। এই কুব্জ শব্দটার মানে হচ্ছে কুজ। উটের যেমন কুজ থাকে, মেরুদণ্ডের এক পাশে ফুলে যায়, এই চতুর্ভুজগুলোর যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলেই, বা মনে করি এই চতুর্ভুজের যে কোনো একটা বাহু উভয় দিকে বর্ধিত করলাম, তাহলে মেরুদণ্ডের এক পাশে কুজের মতন থাকলো। এই চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে এটা করব, এটা করতে পারি। এই চতুর্ভুজের নিচেরটা করলাম, এই চতুর্ভুজের এই সাইডটা করলাম, এই চতুর্ভুজের এই সাইডটা করলাম, এই চতুর্ভুজের যে কোনো একটা সাইড। তাহলে যেটাকে বর্ধিত করলাম সেটা মেরুদণ্ডের মতো, আর চিত্রটা মেরুদণ্ডের এক সাইডে কুজের মতন, তাই এগুলোকে বলা হয় কুব্জ চতুর্ভুজ। কিন্তু এখানে যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি, তাহলে চিত্রটা মেরুদণ্ডের দুই পাশেই থাকছে, তাহলে কুজ হচ্ছে না, তাই অকুব্জ চতুর্ভুজ। আর ওটা তো দেখে চতুর্ভুজ মনেই হয় না, কিন্তু সংজ্ঞার বিচারে চতুর্ভুজ, দুই টুকরা আলাদা হয়ে গেছে, তাই এটাকে বলা হচ্ছে জটিল চতুর্ভুজ। আমরা আলোচনা করব উত্তল বা কুব্জ চতুর্ভুজ নিয়ে। আলোচ্য বিষয় উত্তল বা কুব্জ চতুর্ভুজ, তার অন্তর্গত ট্রাপিজিয়াম, সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, কাইট, এই সমস্ত বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাহলে চতুর্ভুজের যদি ভালো করে বলি,
তাহলে উত্তল বা কুব্জ চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজের প্রকারভেদ। এক নাম্বার ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়ামের সংজ্ঞা হলো যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, বা সমান্তরাল বললেই হবে, সমান্তরাল মানে কারো না কারো সাপেক্ষে। তো যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল বা পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে ট্রাপিজিয়ামের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে এই বাহু সমান্তরাল করলাম, দুটো বাহু সমান্তরাল করে দিলাম, একজোড়া সমান্তরাল হয়ে গেল পরস্পর, বাকি আর দেখব না, চারটা বাহু করে দেব, তাহলে এটা ট্রাপিজিয়াম। অথবা এই দুটো বাহু সমান্তরাল, এই দুটো বাহু সমান্তরাল, আমার দরকার নেই চিত্রের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে কিনা, বাকি দুটো দেখে লাভ নাই। ট্রাপিজিয়ামের সংজ্ঞা হচ্ছে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে কিনা, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল সেটাই ট্রাপিজিয়াম। তাই এটাও ট্রাপিজিয়াম, এটাও ট্রাপিজিয়াম। এরও মিনিমাম একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, যে কোনো একজোড়া ধরবো, এটাও ট্রাপিজিয়াম। এটারও একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটাও ট্রাপিজিয়াম। আরও একজোড়া সমান্তরাল, সেটা আলোচ্য বিষয় নয়, মিনিমাম একজোড়া সমান্তরাল কিনা বিপরীত বাহু। এটারও একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তো এগুলোও ট্রাপিজিয়াম। তাই এই সমস্ত চিত্র প্রত্যেকেই হলো ট্রাপিজিয়াম। এরপরে আমরা আলোচনা করব সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল, এক জোড়া নয়, বিপরীত বাহুগুলি সমান্তরাল, চতুর্ভুজের চারটা বাহু, বিপরীত বাহুগুলি সমান্তরাল, ওই বাহুর সঙ্গে নিচের বাহু সমান্তরাল, বামের সঙ্গে ডান সমান্তরাল, মানে দুই জোড়া বাহু মোট সমান্তরাল হতে হবে। তাহলে যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অথবা জোড়া টোড়া না বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। যেমন এটা সমান্তরিক, এটা সমান্তরিক, এটা সমান্তরিক, এটাও সমান্তরিক। এগুলো প্রত্যেকেই হচ্ছে সমান্তরিক, কারণ বিপরীত বাহুগুলি সমান্তরাল। বিপরীত বাহুগুলি সমান্তরাল হলেই
সামান্তরিক। তার মানে এর মধ্যে কি সামান্তরিক নেই? ট্রাপিজিয়ামের কিছু কিছু ছবি সামান্তরিকের সূত্র মেনে নিচ্ছে, ধর্ম মেনে নিচ্ছে। তাই ট্রাপিজিয়ামের কিছু কিছু ট্রাপিজিয়াম অবশ্যই সামান্তরিক, কিন্তু সব ট্রাপিজিয়াম সামান্তরিক নয়, যেমন এটা সামান্তরিক নয়। এরপরে আমরা আলোচনা করব আয়তক্ষেত্র। যে সামান্তরিকগুলির চারটি কোণই সমকোণ, চারটি কোণ সমকোণ না বলে একটি কোণ সমকোণ বললেও চলবে, কারণ একটা কোণ সমকোণ হতে গেলে বাকি কোণগুলো অটোমেটিক সমকোণ হয়েই যাবে, সামান্তরিক যেহেতু। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। ছবি কি? এই যে 90 ডিগ্রি কোণ, আয়তক্ষেত্র। এরকম 90 ডিগ্রি, এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে সামান্তরিকের একটি কোণ সমকোণ, আর একটা কোণ সমকোণ মানে চারটি কোণ সমকোণ, তাই চারটি কোণ সমকোণ বললেও চলবে, বা মিনিমাম একটা কোণ সমকোণ মানে অটোমেটিক সামান্তরিকের জন্য চারটি কোণ সমকোণ হয়েই যাবে। তাই যে সামান্তরিকের একটি কোণ সমকোণ অথবা চারটি কোণ সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র, দুজনেই আয়তক্ষেত্র। এরপরে আমরা আলোচনা করব রম্বস। রম্বস যে সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি সমান, যে সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি সমান, কি সংজ্ঞা? যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলি সমান তাকে রম্বস বলে। যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলি সমান, সন্নিহিত বাহু সমান করতে গেলে চারটা বাহু সমান হয়ে যায় অটোমেটিক, তাই এটা হচ্ছে রম্বস, অথবা এটাও হচ্ছে রম্বস। এই দুটো হচ্ছে রম্বস। আর বর্গক্ষেত্র যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলি সমান, কোণগুলি সমকোণ, তাকে বলা হয় বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি ট্রাপিজিয়াম? অবশ্যই ট্রাপিজিয়ামের সূত্র মানে। বর্গক্ষেত্র কি সামান্তরিক? অবশ্যই সামান্তরিক, সামান্তরিকের সূত্র নিয়মও মানছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি আয়তক্ষেত্র? অবশ্যই আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের যে শর্ত সেটাও মানছে। বর্গক্ষেত্র কি রম্বস বলা যায়? বর্গক্ষেত্র অবশ্যই রম্বস, কারণ রম্বসের শর্তও মানছে। অর্থাৎ ট্রাপিজিয়ামের মধ্যে কিছু ট্রাপিজিয়াম সামান্তরিক, সামান্তরিকের মধ্যে কিছু ট্রাপিজিয়াম হচ্ছে আয়তক্ষেত্র, সামান্তরিকের মধ্যে কিছু ট্রাপিজিয়াম বা কিছু সামান্তরিক হচ্ছে রম্বস, এবং যে বর্গক্ষেত্রের বা যে সামান্তরিকের বা যে ট্রাপিজিয়ামের বা যে আয়তক্ষেত্রের বা যে রম্বসের বাহুগুলিও সমান, কোণগুলিও সমকোণ, সন্নিহিত বাহুগুলি সমান এবং কোণগুলিও সমকোণ, তাকে বলা হয় বর্গক্ষেত্র। মিশিয়ে দিলাম। সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল, আর বিপরীত বাহু সমান্তরাল করতে গেলে তার বিপরীত কোণগুলো সমান, তার বিপরীত বাহুগুলিও সমান, এই সমস্ত অটোমেটিক হয়। মূল সূত্র হচ্ছে, মূল মন্ত্র হচ্ছে বিপরীত বাহুগুলি সমান্তরাল। বর্গক্ষেত্র কাকে বলবো? যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলি
যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলি পরস্পর সমান এবং কোণগুলি সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্র বলে সন্নিহিত বাহুগুলি সমান, মানে চারটে বাহু সমান করতে হচ্ছে। কোণগুলি সমকোণ, একটা কোণ সমকোণ হলে সব কোণ সমকোণ হতে হবে, কর্ণগুলোও সমান হয়ে যাবে, বাহুগুলোও সমান হবে, সমান্তরালও হবে। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের ফর্মুলা। যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলি সমান এবং কোণগুলি সমকোণ তাকে বলি বর্গক্ষেত্র। দেখি রেকর্ড হচ্ছে কিনা। এরপরে আলোচনা করব কাইট, ঘড়ি। কাইট কাকে বলছে? কাইট হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার সন্নিহিত বাহুগুলি সমান, দুই জোড়া সন্নিহিত বাহু। সন্নিহিত মানে বলেছিলাম যে পাশাপাশি, এই দুটো আঙুল সন্নিহিত, কিন্তু এটার সঙ্গে এটা সন্নিহিত না। এই দুটো সন্নিহিত না, কিন্তু এই দুটো সন্নিহিত, এটার সঙ্গে এই দুটো সন্নিহিত, পাশাপাশি। তাহলে এই দুটো সন্নিহিত বাহু সমান, আবার এই বাহু সন্নিহিত, এরাও সমান। সামান্তরিকে বিপরীত বাহুগুলি সমান্তরাল থাকার কারণে বিপরীত বাহুগুলি সমান ছিল, কিন্তু কাইটে সন্নিহিত বাহুগুলি সমান, দুই জোড়া সন্নিহিত বাহু সমান। এক নম্বর শর্ত হচ্ছে দুই জোড়া সন্নিহিত বাহু সমান, পরস্পর সমান না, মানে এটা এই জোড়া আর ওই জোড়াই সমান না, এই জোড়াগুলা সমান, এই জোড়াগুলা দুজনের সমান, মানে এই জোড়াটা দুজনের সমান, এই জোড়াটা দুজনের সমান। শুধু তাই না, এরকম তো বর্গক্ষেত্রও হয়। আর কি হবে? এক জোড়া বিপরীত কোণ পরস্পর সমান হবে। এই কোণ আর এই কোণ সমান না, ছোট বড় আছে, কিন্তু এই বিপরীত জোড়া কোণ সমান। এক জোড়া বিপরীত কোণ সমান তিন নাম্বার, কর্ণ দুটি, এই যে একটা কর্ণ আর এই যে একটা কর্ণ, বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে যে বাহু পাওয়া যায় কর্ণ, এই কর্ণ দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে। কর্ণ দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে। যে চতুর্ভুজ এই তিনটি শর্ত মানবে তাকে কাইট বলা হবে। সামান্তরিকের মধ্যে এমন কেউ আছে কি যারা এই কাইটের তিনটা শর্তই মানবে? যদি মানে তবে সেটাও কাইট, চিন্তা করবে। থ্যাংক ইউ।